তার সাথে আমার প্রথম দেখা মেজো মামার বিয়েতে। সে আমার নতুন মামির বড় বোনের ছেলে হয়। অনার্স ফাইনাল পরীক্ষার্থী। আমি সবে 9-এ উঠেছি। কিশোরী তকমা কাটেনি। খাবারের পর আমার খুব পেট ব্যথা করছিল। সব্বাই তখন বরকনের মিষ্টিমুখ করা দেখতে ব্যস্ত। ওই অত বড় কমিউনিটি সেন্টারে কে আমায় বাথরুম খুঁজে দেবে? আর বাথরুমের দরজাই বা কে দাঁড়িয়ে থাকবে যদি কেউ বাইরে থেকে আটকে দেয় আমায়? ইসসিরে, শেষমেশ ওকে খুঁজে পাওয়া। বিরক্ত মুখে এক কোণায় বসে বিড়বিড় শব্দে পড়ছে। মোটা একটা বই হাতে। আমার এদিক ওদিক ছুটাছুটি দেখে এগিয়ে এলো। কিছু হয়েছে? বাথরুম খুঁজে পাচ্ছি না। এত পেট ব্যথা করছে। এক্ষুনি বাথরুম যেতে হবে। ঝাঁকড়া চুলের ছেলে বই বন্ধ করে বিরক্ত মুখ করে বলল, এই সব বাচ্চা ফাচ্চারা কেন যে বিয়ে খেতে চলে আসে? একটু ঝাল খেলেই পেট ব্যথা। ওই যে ওদিকে টয়লেট। আপনি একটু দরজায় দাঁড়াবেন? কেউ সিটকিনি বাইরে থেকে আটকে দিলে আমি মরে যাব। তার মুখের বিরক্তি এবার আরো ঘন হল। দেখি চলো। একদম দেরি করবে না। আমার কাল পরীক্ষা। দেখছ না পড়ছিলাম। একটু দেরি হবে না। 2 মিনিট লাগবে। আমি বাথরুমে দেরি করলাম। পেট ব্যথা নিয়ে বসে নয়, আমার লেহেঙ্গার পাশের হুক আটকাতে পারছিলাম না বলে। ও এক পর্যায়ে ডেকেই ফেলল, একবারেই যদি এত টাইম লাগে তাহলে জীবনের পুরোটাই তো এই করে করেই চলে যাবে। চলে যাচ্ছি আমি। আমি কোনোমতে জবাব দিলাম, হুক আটকাচ্ছে না। এক পাশে তো পারছি না। পড়েছিলে কি করে? রূপা ছিল তখন। সে এত রেগে গেল, চেঁচিয়ে উঠল, আমি কি রূপা? আমি জবাব না দিয়ে এক হাতে স্কার্ট ধরে দরজা খুলে বেরোলাম। সে কিছুই বলল না। ঝট করে বইটা আমার হাতে গুজে দিয়ে কোমরটা টেনে ধরে হুকটা আটকে দিল। আমি এত লজ্জা পেলাম যে বইটা ছুঁড়ে ফেলেই ছুটে দৌড় দিলাম। ইস, কে না কে আমার কোমরের হুক আটকে দিল। ছি। তারপর আর পুরো অনুষ্ঠানে তার সাথে দেখা নেই। আমি মনে মনে এদিক ওদিক খুঁজছিলাম। আসলে একটুখানি দেখাতো। চেহারাও মনে নেই। কালো মতন হ্যাংলা পাতলা গর্ণের লম্বা একজন ছিল, এতটুকুই মনে পড়ছিল শুধু। একদম বিয়ে শেষে চলে আসবার সময় যখনই গাড়িতে বসতে যাব তখনই সে উদয় হল। এবার চোখে চশমা, কপালে কুচকানো ভাঁজ, চেহারায় বিরক্তি। আচ্ছা, স্কার্টের তো নিচের দিক খোলা। তুমি পাশের হুকটা কেন খুলতে গেলে? খুব পেট ব্যথা করছিল। হুক খুলে নিলে ব্যথাটা কমবে ভেবে। এটা স্কার্ট নয়, লেহেঙ্গা। ওহ, আমি ভেবেছিলাম হুক খুলে বুঝি পেট ঢিলে করলে। তা জমাজমি ঠিক হয়েছিল তো? এখন কি পেট ব্যথা আছে নাকি আরেকবার যাবে? গাড়িতে কিছু ঘটে গেলে? আমি এত লজ্জা পেলাম যে দুহাতে মুখ লুকিয়ে ফেললাম। সেই তাকে দেখা। আমি ওর নামটাও জানি না তখন। শুধু আমার মন জানল, রুবিক্স কিউবের মতো রং বেরঙের ঘর ঘর প্রিন্টের টি শার্ট পরা একটা হ্যাংলামতন শ্যামলা ছেলে খুব লজ্জা দিয়ে কথা বলে। পৃথিবীর আর কোথাও বুঝি এমন অসভ্য ছেলে আর একটাও নেই। শুধু এই পৃথিবী কেন, পৃথিবীর বাইরের গ্রহেও নেই। ছি। সামান্য পেট ব্যথা নিয়ে এমন করে কেউ কথা শোনায়? বৌভাতের দিন সে চলে এলো। তার খালার বরের বাড়ি আসবেই তো। আমি সেদিন সালোয়ার কামিজ পরে শক্ত হয়ে আছি। কিছুতেই মুখোমুখি হব না তার। সে এদিক দিয়ে গেলে আমি ওদিকে। সে সামনে গেলে আমি ধাপ করে পিছিয়ে আসি। এত গা বাঁচিয়ে লাভ হলো না অভিশপ্ত লম্বা চুলের জন্য। বিনুনি ধরে এক পাশ থেকে এমন টেনে নিল সে। বড় ঘরের পিছনের দেয়ালে পিঠে ঘেঁষে নিয়ে দাঁড় করালো।
আমি তখন চোখ বন্ধ করে ওড়না মুঠো করে ধরে থরথর করে কাঁপছি। আর সে শান্ত ভঙ্গিতে আমার বেনির ফাঁকে ফাঁকে একটা একটা করে গোলাপ গুজছে। সেদিন আমি বাথরুম খুঁজে না দিলে তো সর্বনাশ হতো। আর আজ আমাকে দেখেই পালানো। কেন? এখন আমার যদি বাথরুম দরকার হয় তবে? আমি চোখ মেললাম। ততক্ষণে আমার পুরো বেনিতে গোলাপ গুজা শেষ। তার বুকের উপর হাত ভাঁজ করে চোখ বড় বড় করে তাকিয়ে আছে সে। আমি নিজের চুলের বেনি গোল করে ধরলাম সাথে সাথে। বাথরুম তো শোবার ঘরের সাথেই লাগোয়া। ওটা তো কমিউনিটি সেন্টার ছিল। এখানে তো বাড়ির লোক আছে সবাই। তোমার বাড়ির লোক কি আমার বাড়ির লোক হলো? আমি সরে আসবার জন্য পা বাড়াতেই সে দুহাতে চেপে ধরল আমাকে। তুমি একদম মাঝখানে চুল সিথি করবে না। বুড়ি মা দের মতো দেখতে লাগে। মুখের শেপ তো লম্বাটে। এক পাশে করবে। আমি হাত ছাড়িয়ে চলে এলাম। ইস, তখনও নাম জানা হলো না। শুধু আমার মন জানল কফি কালারের টি শার্ট পরা ছেলেটার হাতঘড়ির চেনটা খুব ধারালো। হাত টানার সময় এত লেগেছিল আমার যে লম্বা হয়ে হাতে আঁচড়ের মতো কেটে গিয়েছিল একটুখানি। সেদিন মামির সাথে উনার বাপের বাড়িতে কারা যাবে যখন জিজ্ঞেস করা হলো, আমি মনের ইচ্ছেকে দুহাতে দমিয়ে বললাম, আমি যাব না। সেই তখনই কেউ একজন পেছনে থেকে ঠেলে দিল আমাকে। কেন যাবে না? বাথরুমের ভয়? ইস, সারা বছর বুঝি পেট ব্যথা থাকে? আমি ফিরে তাকালাম। ঘড়ি দিয়ে ব্যথা দেওয়া সেই নিষ্ঠুরটা। আমি ধমকে উঠতে যেই না গলা বাড়িয়েছি, এই বাথরুমের কথা একদম বলবেন না আমায়। সে নাম বলল, এই করবে না জুই। আমি এই না। একটা নাম আছে আমার, আবির। আমি আবিরকে জবাব দিতেই সবার সাথে মামির বাপের বাড়িতে গেলাম। সেখানে গিয়ে আবির হাওয়া একদম দেখা নেই। আশ্চর্য মানুষ, এত কথা শোনালো আমায়। এখন কোথায় সে? এসে দেখে যা না বাবা, আমি কত লিমিটেড বাথরুম করি। উহু, একদম নিখোঁজ মানুষটা। ব্যাস, সেই তখন আমি টের পেলাম এই নিখোঁজ মানুষটার জন্যই বোধহয় জন্মেছি আমি। প্রেমের শুরু তখন থেকেই। মামিদের বাড়িতে দুদিন থাকার একটি দিনেও আবিরকে দেখলাম না। ও নেই। বাধ্য হয়ে নাজু খালাকে জিজ্ঞেসই করে ফেললাম, আবির ভাইয়া কোথায়? কেন বাড়িতে? বাড়িতে মানে? ওদের বাড়িতে পরীক্ষা চলছে তো ওর। আসবে না? এখন কি করে আসবে? কেন এত জিজ্ঞেস করছিস রে? না মানে, মামি তো গল্প করল উনার কথা। ছেলেটা আসলেই গল্প করার মতো। মা বাবাহীন সম্পূর্ণ অন্যের কাছে মানুষ হওয়া ছেলে। তারপরও সবার সাথে কি মানিয়ে গুছিয়ে চলাফেরা। মামি যে বলল, উনার বোনের ছেলে। ছেলের মতোই তো দেখেন উনারা। সেই 8 বছর বয়স থেকেই তো আছে। ওর বাবার সাথে এসেছিল। বাবা ফুটফরমাস খাটতেন শেফালি আপাদের। ব্যাস, বাবা মারা গেল, তারপর থেকে আবির ওখানেই। আমি চুপ করে গেলাম। আবির তাহলে? আমি মোটামুটি মফস্বলের বাছাই করা প্রভাবশালী বনেদি পরিবারের মেয়ে। আমাদের বিশাল যৌথ পরিবারে চাকর বাকরের সংখ্যাই ডজন খানেক। স্কুলে দিয়ে আসতে একজন, আনতে যায় আরেকজন। আর সেখানে আবির। আমার সেই কমবয়সী আবেগের নড়বড়ে পৃথিবীটা যেন আরও নড়ে উঠল। কিন্তু অল্পবয়সী ঝোঁকের কাছে মনের ভেতরটা হার মানল। ঠিক করলাম, দূর তো অনেক দূর। যতদিন হাতের কাছের সময়গুলো ততদিন আবির এবং শুধু আবির। মামিদের বাড়ি থেকে ফিরে শুরু হলো আমার অপেক্ষা নামক বিষয়ের কাছে পরীক্ষা দেওয়া। মন ঠিক করলাম, আমি এখন থেকে আবিরের জন্য অপেক্ষা করব।
কিন্তু আবির কি কখনো বুঝতে পারবে? অপেক্ষা করছি আমি। শুরু হলো আমার অ্যাডোলসেন্সের অবুঝ সমীকরণ। দেখা যাক এত এত গবেষণার যে অনুভূতি তার সত্যিই কোনো প্রভাব আছে কিনা। দিন যায়, রাত যায়, কিন্তু আমার সেই হঠাৎ দেখার মানুষটির কোনো খোঁজ নেই, একেবারেই নেই। তারপর হঠাৎ করে একদিন চিঠি, সাথে ফোন নাম্বার। জুই, বাথরুমের দরকার হলেই ফোন করে দেবে, বান্দা হাজির হয়ে যাবে। আবির। অপেক্ষা নামক পাগলামির সাথে নতুন করে যোগ হল ভরসা। মাঝে মাঝে 1-2 মিনিটের জন্য আমি ফোন করতাম। আবির হ্যালো হ্যালো করত, আমি রেখে দিতাম। আবার আবির ফোন করলে আমি হ্যালো হ্যালো করতাম। আবির চুপ। বছর পড়ল, আমার অনুভূতি যেন একটুও কমল না। এরপর আমার ছোট মামির বাবু হবার পর আবার আবিরের সাথে দেখা হলো অনুষ্ঠানের দিন। সেই আগের মতোই সবার অগোচরে টেনে নিল আমায়। আমি চোখ বন্ধ করে সেই প্রথমের মতোই কাঁপছি। সিথি তাহলে জায়গা বদলালো? 1 বছর 9 মাস 3 দিন পর কেউ কথা বলতে এলে আমি তার সাথে কথা বলি না। তোমায় বলতে হবে এমন তো বলিনি আমি। শুধু আমি কথা বলবো। আবির নাক টিপে ধরল আমার। আচ্ছা, ডানপাশে সিথি করা এই মেয়েটাকে যদি আমি বাতাসের মতো পাতলা একটা চুমু খাই, মেয়েটা কি কেঁদে ফেলবে? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। আবির আমার দুগালে নরম করে হাত রাখল। চুমু খাবার আগেই আমি কেঁদে ফেললাম। আবির এত হাসল আমায় নিয়ে। ইস! আমি ছুটে পালিয়ে এলাম। সেই দিনে আর একবারের জন্য আমি আবিরের সামনে পড়লাম না। কিন্তু পরদিন খুব ভোরবেলায় আবির আমায় ঘুম থেকে ডেকে তুলে বাইরে নিয়ে এলো। আমি ঘুম ঘুম চোখে টলতে টলতে এসে বারান্দায় দাঁড়ালাম। এত সকালে? আমি চলে যাব। এখন? উহু, একটু পরে। একটা চুমু খাবার কথা ছিল। সবাই তো ঘুমে। ভাবলাম বেস্ট টাইম এটাই। আমার ঘুম উড়ে গেল। ইস, কি নির্লজ্জ! সামান্য একটা ব্যাপারে নির্লজ্জ কি বলা যায়? লজ্জা কম বলা যায়। একেবারে নির্লজ্জ হলে তো শর্টস পরেই চলে আসতাম, তাই না? আমি পারব না। আমি জানতাম পারবে না। যার নাকে এখনো বাচ্চাদের মতো সর্দি লেগে আছে, সে চুমু জিনিস তো বুঝেই না। আমি চুপ করে কিছুক্ষণ নিঃশব্দ দাঁড়িয়ে রইলাম। আবির রেলিংয়ের উপর রাখা আমার হাতটা শক্ত করে চেপে ধরল। যেন খুব মজার কথা বলছে এমন করে বলল, আমার মা বাবা নেই। ফাতেহা আন্টির বাড়িতে আমি আশ্রিত। আমার বাবা তাদের কাজের লোক ছিলেন। উনারা কোনোদিন তা আমায় টের পেতে দেননি। ছেলের মতোই ভালোবাসেন। আমি টুপ করে আবিরের গালে চুমু খেলাম তক্ষুনি। আবির যেন টেরই পেল না এমন করে বলল, মানলাম আমার সামগ্রিক অবস্থান খুব ভালো না, তাই বলে এত কম আদরের চুমু নিই না আমি। আবির মাথার পেছনে হাত দিয়ে মুখটা টেনে ধরল আমার। ফিসফিস করে বলল, কথার কোনো নড়চড় করলে সারা জীবন নিজেকে কষ্ট দেব আমি। আমি কারো হুমকি ভয় পাই না। ভয় পেতে বলিনি তো। শুধু যখন শাস্তি হবে তখন যাতে আপিল করা না হয়, স্যার আগে কেন জানাননি এমন কথা যাতে না আসে। আবির ভীষণ গাঢ়ভাবে জড়িয়ে ধরল আমায়। আবিরের কাছে থেকে আসবার সময় আমি টের পেলাম, আবির আমার গলায় কিছু একটা পরিয়ে দিয়েছে। একটা পাতলা চেইন। সুন্দর লকেটে ছোট্ট করে লিখা, ইউ আর সিল্ড। আমি লকেট মুঠো করে আনন্দে কেঁদে ভাসালাম। তারপর আবিরের সাথে আবার আমার দেখা নেই। আমার নতুন অপেক্ষা শুরু হলো। আবির কিছু একটা প্ল্যান করছে নিশ্চয়ই। একদিন হুট করে আমার কলেজে এসে হাজির। আমি তো ভয়ে আধমরা। এমন তো নয় বিয়ে করতে চলে এসেছে। কলেজ লাইব্রেরির নিরিবিলি রুমে আবির ভারী স্বরে বলল, এক্ষুনি চোখ বন্ধ করো তো।
জাদু দেখাবো। আমি পারবো না বলেও চোখ বন্ধ করলাম। আবির আমার হাতের মুঠোয় কিছু একটা গুজে দিল। উহু, চোখ খুলবে না, জাদুর বাকিটা শোনো। কানাডায় একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, ওটার রেসপন্স এসেছে। আমি চোখ মেললাম, হাতের মুঠো খুলতেই অবাক হলাম। এটা কি? কিসের চাবি? একটা হব হব সংসারের সুখের চাবি। তোমার হাতে দিয়ে যাচ্ছি। বাহ! চাবি দিয়ে দেশ ছেড়ে চলে যাওয়া হচ্ছে। আবির নাক ধরে কাছে টানল আমায়। আমি আসা অবধি একদম বিয়ে করবে না তুমি। রাজপুত্র চলে এলেও না। আমি বললাম, একা একা আমি পারবো না। পারতে হবে। না পারলে ক্ষমা নেই। কঠিন শাস্তি হবে। হোক শাস্তি। আমি শক্ত করে হাত টেনে ধরলাম আবিরের। এক্ষুনি আমায় সঙ্গে নিয়ে গেলে কি হয়? আবির আমার হাতটার উপর তার অন্য হাতটা রাখল। নরম আদরে আঙুল বুলাতে বুলাতে বলল, এক্ষুনি বলে কিছু হয় না জুই। যেটা এক্ষুনির, আমি বিশ্বাস করি সেটা হৃদয় থেকে হলে আজীবনের। লাইব্রেরি ওই অতগুলো মানুষের সামনে আমি বোকার মতো আবিরকে জড়িয়ে ধরলাম। নিজের বাচ্চা বাচ্চা ইচ্ছের কথাগুলো বলতে লাগলাম। আমরা লুকিয়ে বিয়ে করে রাখব। ফিরে এসে তুমি বলবে সবাইকে। আমাদের বাড়িতে কেউ শুনবে না আমার কথা। বিয়েটা হয়ে থাকলে অন্তত একটু নিশ্চিত আমি। আবির নিজের থেকে ছাড়িয়ে দিল আমায়। আমি লুকিয়ে বিয়ে করব না জুই। আমার এই জীবনটাই মাথা নিচু করা। এ জীবনে আর কোনো মাথা নিচু করা কাজ আমি করতে পারব না, এবং তুমিও আমায় করতে বলবে না। আবির চলে গেল। আমার ওইটুকু বয়সে আর ওইটুকু বয়সের প্রেমে সেই প্রথম বিরহ নামক কঠিন শব্দটির সাথে পরিচয়। যাত্রা শুরু হলো বিরহকে সঙ্গী করে। আবির ওখানে যাবার পর ফোন করত আমায়। একদিন কি করে যেন মায়ের কাছে ধরা পড়ে গেলাম। বাড়ি থেকে আমার উপর শাসন বেড়ে গেল। আমার লুকিয়ে চুরিয়ে ফোন করার সুযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেল। তারপর একটা লম্বা বিরতি। একদিন হঠাৎ করে এক গুম সন্ধ্যাবেলায় কয়েকজন অচেনা অতিথি আমাদের বাড়িতে বেড়াতে এলেন। সেই বেড়াতে আসা মানুষদের মাঝে একজন ছিলেন, যিনি আমাকে বিয়ে করবার জন্য আমার পরিবার কর্তৃক নির্বাচিত হয়েছিলেন। আমি জানতাম না। সবকিছু এত তাড়াহুড়োর মাঝে হয়ে গেল। কি করব, কিভাবে করব কিছুই বুঝতে পারছিলাম না। সিদ্ধান্তহীনতায় ভুগে ভুগে আমি বিশাল অনৈতিক একটা কাজ করে বসলাম। বিয়ের আগে আমি আত্মহত্যার চেষ্টা করলাম। মনের ভেতরটা ছেয়ে গেল অপরাধ বোধে। আত্মহত্যার চেষ্টা সফল হল না, কিন্তু বাড়ি থেকে আমার বিয়ে দেবার চেষ্টা থেমে গেল। একটা পারিবারিক আনুষ্ঠানিক বিচারসভার মাধ্যমে আমায় বলা হল, যদি আবিরকেই আমি জীবনে চাই, তাহলে এই পরিবারকে ছাড়তে হবে। আমি মনে মনে দৃঢ় সংকল্প করলাম, আবিরের জন্য পরিবার ছাড়ব। মন ঠিক করে আবিরকে ফোন করলাম। আবির উল্টো ধমকালো আমায়। পরিবার ছেড়ে আসবে মানে? মাথা খারাপ হয়ে গেছে তোমার? আমি নেই তোমার সাথে। এসব কি কথা? আমি মরতে গেছিলাম তোমার জন্য। ওই ভালোবাসা তো আমার পাওনাই ছিল জুই। আমি পরিবারবিহীন বড় হওয়া ছেলে। সৃষ্টিকর্তা তো আমার জন্য এমন গভীর ভালোবাসা বরাদ্দ রেখেছেনি। আমি মরে যাচ্ছিলাম, এর কোনো দাম নেই তোমার কাছে? অবশ্যই দাম আছে। আমি এসেই দাম দিচ্ছি। মাত্র কদিনের অপেক্ষা। আমার এত রাগ হলো আবিরের উপর, যার জন্য আমি আমার সর্বোচ্চ বিসর্জন দিতে নেমেছিলাম, সে বলে এসে দাম দেবে। আমি যোগাযোগ বন্ধ করে দিলাম। আবির বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করল। আমার আত্মীয়স্বজন যাকে যাকে ফোন করা যায় করল। মোটামুটি যতভাবে চেষ্টা করা যায় করল। আমি কোনো সাড়া দিলাম না। জেদ চেপে গেল আমার।
একদম যোগাযোগ করব না আমি। দেখি কি হয়। মনের টানের জোর কত এবার সত্যিই পরীক্ষা করা যাক। আবির এলো মাস 3 পর এক বিকেলবেলা। একদম না জানিয়ে সোজা আমাদের বাড়ি এসে হাজির। তখন আমার পরীক্ষা চলছে। বাড়িতে তো পুরো থমথমে অবস্থা। বাবা রেগে চিৎকার চেঁচামেচি শুরু করলেন। এত বড় স্পর্ধা আমাদের বাড়ি চলে আসে। কে দিয়েছে এত সাহস? কোথায় পেল এত ব্যাকিং? দাদুরও মাথা গরম হয়ে গেল ভীষণ। ছোট চাচা আমাকে ক্ষণে ক্ষণে চোখ রাঙাতে থাকলেন। আর এদিকে আমি আবিরকে দেখব বলে উন্মুখ হয়ে আছি। ছোট বোন জুথি খবর নিয়ে এলো আবির নাকি ড্রয়িং রুমের বারান্দায় বসে আছে। ঘরে ঢুকতে নাকি কেউ তাকে এলাও করছে না। আমি নিরুপায় হয়ে দাদিমায়ের পায়ে ধরলাম। একটা মানুষ তো এমনি পড়ে থাকতে পারে এ বাড়িতে। আমি না হয় আর কোনোদিন কিচ্ছু চাইব না তোমাদের কাছে। মানুষটা বিদেশ থেকে এলো। দাদিমায়ের মন একটু নরম হল। তিনি দাদুর কাছে খবর পাঠালেন। দাদু ডেকে পাঠালেন আবিরকে। ভারী ধমকে জিজ্ঞেস করলেন, কি চাও? আবির শান্ত স্বরে বলল, খুব খিদে পেয়েছে, ভাত খাব। দাদু তো ভীষণ অবাক। আর কিছু চাও না? জুই তো বলল আপনাদের সাথে কথা বলেছে। ওর কথার উপর বেস করেই আমি ছুটি নিয়ে এলাম। দাদু আবিরের সামনেই আমায় ডেকে পাঠালেন। আমি তো দিশেহারা। এই ছেলে কি বলে জুই? তুই বলেছিস আসতে ওকে? একা একা সিদ্ধান্ত নিয়ে ফেলছিস। এত বড় হয়ে গেছিস তুই। আমি আবিরের দিকে তাকালামও না। ভয়ে আধমরা হয়ে দাদুর পায়ে ধরে বসে পড়লাম। সেদিন দাদু আর কিছু বললেন না। আবিরকে আমাদের বাড়িতে থাকতে দিলেন। বললেন উনি ভেবে জানাবেন। আমি তো এদিকে আবিরের সাথে একটু দেখা করার জন্য মরি মরি অবস্থা। অথচ আবির, তার কোনো চেষ্টাই নেই। জুথি খবর দিল খেয়ে দেয়ে সে নাকি আরামসে শুয়ে পড়েছে। অনেক রাতে আমি লুকিয়ে গেলাম আবিরের সাথে দেখা করতে। আবির পায়ের উপর পা তুলে বই পড়ছে। আমি ঘরে যেতেই বলল, চা খেতে ইচ্ছে করছে জুই। রান্নাঘরে ঢুকতে দেবে? আমি বানিয়ে নেব। আমি তখন এতদিন পরে আমার মানুষটাকে দেখছি। ফিনফিনে টি শার্ট আর শর্টস পরনে যেন অন্য আবির। দীর্ঘদিন এই মানুষটা যেন ঘর করছে আমার সাথে। আমি কাঁপতে কাঁপতে বললাম, তোমার হাত পা এত লম্বা লাগছে কেন? আগের থেকে একটু লম্বা হয়েছে। ওখানে বসে থেকে বাংলাদেশের একটা ভীতু মেয়েকে বারবার ছুতে চেয়েছি বলে। দেখি রান্নাঘরে নিয়ে চলো তো। আমি আবার দাদিমাকে ডাকলাম। দাদিমা এত রাগ করলেন। রান্নাঘরে যাবে কেন? সে কি বাবুর্চি? একটু চা খাবে দাদি? চা বানাইয়া দিয়া আয়। নাকি চায়ের ডেগ না দেখলে তার তৃষ্ণা মেটে না। আমি দাদিকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আবিরকে রান্নাঘরে নিয়ে গেলাম। আবির আমাকে চমকে দিয়ে একটা প্যাকেট বের করল। এগুলো কি জানো? একটা বিশেষ ধরনের নুডলস। তুমি তো বলেছিলে চা খাবে। ওখানে গিয়ে এই দারুণ প্রিপারেশনটা শিখেছি শুধু তোমার জন্য। আবির যত্ন করে আমার জন্য নুডলস রান্না করল। সুন্দর করে সাজিয়ে দিয়ে বলল, এত দারুণ একটা ডিশের জন্য আমি নিশ্চয়ই একটা চুমু পেতেই পারি। আগে তো টেস্ট করে দেখি। আবিরের রান্না মুখে দিয়ে আমার মনে হল এই মধ্যরাতে এরকম রান্না খাবার জন্য হলেও আমি নির্দ্বিধায় ঘর ছাড়তে পারি। গাছতলায় থাকতে হলে থাকব। সমস্যা কি? আমার এই মানুষের জন্য সব যাক, গোল্লায় যাক। আমি চোখ বন্ধ করো গলা জড়িয়ে ধরলাম আবিরের। সেই প্রথম আমাদের গভীর চুমু। এক্ষুনি দূরে কোথাও চলে গেলে কি হয়? আবির ঠান্ডা স্বরে বলল,
পরিবার ভীষণ দামি জিনিস জুই। তোমার আছে তাই বুঝতে পারছো না। যদি না থাকতো আমার মতো কেঁদে কেঁদে ঘাস গুনতে রাস্তার, যা চাও পরিবারের মধ্য থেকেই চাইতে হবে। তুমি চাও না, সেটা তো তুমি বুঝবে। আমার সব বুঝবার দায়িত্ব তোমার। আমার কথা তুমি ভাববে। সব আমি ভাবব? হু। আমি এক পৃথিবী দুশ্চিন্তা নিয়ে সব ভাবতে ঘরে এলাম। 10 মিনিটেই বাড়ির লোকেদের কিভাবে ম্যানেজ করব ভেবে আমার মাথা কাজ করা বন্ধ হয়ে গেল। সারাদিন আমি না খেয়ে মায়ের পিছন পিছন ঘুরলাম। মায়ের এক কথা, বেড়াতে এসেছে, বেড়াক। বিয়ে শাদিতে আমি নেই। তোর জন্য একলা যুদ্ধ করতে পারবো না আমি। এদিকে আমি আবিরের কাছাকাছি থাকবার জন্য দিশেহারা। নিরুপায় আমি আরেকদিন রাতে লুকিয়ে আবার আবিরের ঘরে গেলাম। আবিরের পুরো উল্টো ভাব। কড়া স্বরে চোখ রাঙিয়ে বলল, রাতে এলেও কাজ হবে না জুই। বিয়ের পর অবধি অপেক্ষা করতে হবে। এসব ব্যাপারে আমি খুব স্ট্রিক্ট। তুমি এতদিন পর এলে অথচ আমায় একটু কাছে টানতেও চাইলে না। তুমিও তো চাওনি। কি করে জানলে? এই এত রাতে কেন এলাম তবে? এটা তো অন্য কারণে। নিজেও তো একটু সবার সাথে কথা বলবে। একা আমাকে দিয়ে কেন সব? আবির আলতো করে আমার হাত ধরল। আমার হাতের তালুতে আঙুল দিয়ে কিছু একটা লিখতে লিখতে বলল, অনেক শুকিয়ে গেছো তুমি। জামা সব লুজ হচ্ছে। আমি হাতটা ছাড়িয়ে নিলাম। আমি তো জানতাম কাছে আসার ক্ষেত্রে ছেলেদের আগ্রহ বেশি। আর তুমি? ভুল জানতে। একটা ছেলে চাইলেই নিজের ইচ্ছেকে নিয়ন্ত্রণ করতে পারে। এসব ব্যাপার হচ্ছে পুরোটা মাইন্ড সেটআপের ব্যাপার। না হলে শুধু বিয়ে নামক একটা শব্দের দোহাই দিয়ে একদম প্যারালাইজড হয়ে যাওয়া মানুষটাকে নিয়েও তো মানুষ সারা জীবনটা অনায়াসে কাটিয়ে দেয়। কামনা পূরণই ভালোবাসার একমাত্র দিক না। তাই বলে এত শক্ত এমন একটা ভাব করে আছো আমাকে কাছে না পেলেও চলবে তোমার। শারীরিক ব্যাপারটা খুবই তুচ্ছ ব্যাপার জুই। না হলে এতদিন কানাডাতে থাকতে পারতাম বলো। কাছে আসার পুরো ব্যবস্থা তোমায় করতে হবে। তোমাকেই। আমার এত রাগ হলো। এই পাথরকে ভালোবেসেছি আমি। এ তো আমায় বিয়ে না করেও দিব্যি কাটিয়ে দিতে পারবে সারা জীবন। সারা জীবন শুনে এলাম ছেলেদের তেষ্টার কথা। আরে দেখো, উল্টো আমায় গলা শুকিয়ে মারতে চাইছে। আবির দৃঢ় কণ্ঠে বলল, আর তাছাড়া তুমি তো সিল করাই আছো আমার। আমি জানি এই লকার আমি ছাড়া আর কারো ফিঙ্গারপ্রিন্টে খুলবে না। আমি তক্ষুনি গলার চেইন খুলে আবিরের হাতের মুঠোয় দিয়ে দিলাম। আমি বিয়ের জন্য আর একটুও চেষ্টা করব না। তোমার তো বউ চাই না, তাই না? বউ না চাইলে এমন ছুটে আসতাম বলো? আমি চলে আসতে লাগলাম। আবির পথ আটকাল। এই না চাওয়া বউটাকে আমি যদি একটা সুযোগ দিই সে কি নেবে? আমি চলে এলাম। কোনো সুযোগ চাই না আমার। সপ্তাহ কেটে গেল। আবির নিজের মতো করে থাকছে আমাদের বাড়িতে। দাদু বিয়ের কথা তুলেন না। আমিও চুপ। নিজের মতো পরীক্ষা দিচ্ছি। সে যদি পারে, আমি কেন না? আবির নিরুপায় হয়ে ধরা দিল আমার কাছে। আর মাত্র 6 দিনের ছুটি আছে। কি চাও জুই? আমি এমনি চলে যাই? গেলে যাবে। এবার গেলে কিন্তু আসব না আর। আমি কিন্তু থাকতে পারব। খারাপ ছেলেরা যে কোনো ভাবেই থাকতে পারে। থাকতে পারার উপায় বের করে নেয়। আবির আমার হাত ধরে মাটিতে বসে পড়ল। তুমি থাকতে পারবে না জুই। আর তুমি জানো আমি কেমন থাকব। আমার মাথা খারাপ হয়ে গেল। আমি দাদুর কাছে আবার গেলাম। এইবার দাদু রাজি হলেন। বিয়ের কথাবার্তা ঠিক হবার সময় আবির অদ্ভুত কথা বলল দাদুকে। আমার 3 মাসের ছুটি।
বিয়ের পরের বাকি সময়গুলো জুঁইকে নিয়ে আমি আপনাদের সাথে থাকব। ওখানে গিয়ে তারপর আমি জুঁইকে নিয়ে যাবার ব্যবস্থা করব। আমার মাথায় হাত পড়ল। মিথ্যুকটা আমাকে বলেছে ছুটি নেই। বিয়ের সময়ে আমার জন্য যেন একটার পর একটা চমক অপেক্ষা করছিল। নাজু আন্টিরা আবিরের বাবা মায়ের মতো করে সব করলেন। আবির কোনো ধরনের অভাব রাখল না আয়োজনে। আমার জীবনে ভালোবাসা নামক শব্দটি ধরা দিল নতুন করে। একটা মানুষ কতটা গুছিয়ে ভালোবাসতে পারে, আবির না এলে আমি বোধহয় জানতামই না। আমাদের বাড়ির সবাইও যেন আবিরে মুগ্ধ হয়েছিল। বিয়ে হল। এবার শুরু হল আমার পরীক্ষা নেবার পালা। বিয়ের রাতেই কাজ টানলাম মাঝখানে। না ছুঁয়ে থাকতে পারবে বলেছিলে না, এখন থাকো, ইচ্ছে মতো থাকো। আবির খুব হাসল আমাকে নিয়ে। বুঝলে জুঁই, এক ধরনের মাছ হয়, ভেদা মাছ। এদেরকে যখন ধরা হয়, এগুলো একটুও নড়ে না। মনে মনে কি বলে জানো, একবার ধরুক আমাকে। ঝুড়ির ভেতর নেওয়ার পর বুঝাবো মজা। মাছটা ধরে যখন ঝুড়িতে নেওয়া হয়, এরা যা লাফালাফি করে বলার বাইরে। অথচ লাভ হয় না কিছুই। ততক্ষণে মাছ ধরা হয়ে গেছে। তুমি হচ্ছ সেই ভেদা মাছ। আমার ঝুড়িতে ঢুকে বলছো, ছুঁতে দেবে না। আমার এত রাগ হল। আমি সত্যিই ছুঁতে দেব না। তুমি যদি জোর করো তখন অন্য হিসাব। ভালোবাসা ভীষণ অন্যরকম রূপ নিয়ে ধরা দিল আমার কাছে। সুখ আর গর্ব মিলে যেটা হয়, সেটার মতন। আবির ভাবল, আমি কাছের ওপাশে তাকে ডাকতে যাব। উহু, আমি গেলাম না। মাঝে মাঝে অন্যের ছটফটানি দেখতে যে এত আনন্দ হয় বলে বুঝাতে পারব না। বেচারা, না বলতে পারছে, না ঘুমুতে পারছে। আমার তো সেই এক কথা, আমায় পেতে চাও তো চোখ বন্ধ করে আমার পায়ে পড়তে হবে। অথচ সে মোচকাবে না। সময় কাটতে লাগল। আমাদের এই কাচের এপাশ ওপাশ অস্থিরতাময় ভালোবাসাও দিন দিন অস্থির হতে থাকল। আহারে শেষমেশ জেলে ভেদা মাছের জেদের কাছে হার মানল। এক ঝুম বৃষ্টির রাতে বেচারা অভিমান করে গিয়ে বৃষ্টিতে বসে থাকল। মুখে এক কথা, জ্বর হয়ে মরে যাব আমি। কপাল ছুঁয়ে কেউ যেন আমার জ্বর না দেখে। আর আমি তাও শক্ত হয়ে দূরে থাকলাম। আবিরের জ্বর হল, সত্যিই খারাপ অবস্থা। হসপিটালাইজড করতে হল। ডাক্তার নার্স ছুটোছুটি করে একাকার। এর মাঝে সে আমায় অবাক করে দিয়ে বলল, ওই সব মেডিসিন ফেডিসিনে কিচ্ছু সারবে না জুঁই। আমার তোমার নিঃশ্বাস চাই জ্বর। কি করতে হবে? ওই যে ঠোঁটে ঠোঁট রেখে নিঃশ্বাস দিতে হবে। দম আটকে আসা নিঃশ্বাস তখন প্রাণ পাবে। আমি তখন দর বাড়াই আরও নিজের। আরও শক্ত হয়ে নিজেকে গুটিয়ে নিই। ওই যে কথায় আছে, নারী সে পুরুষের বিসর্জন পায় দলতে খুব মজা পায়। আমারও সেই অবস্থা। বিসর্জিত আবির, আর আমি ধনুক হাতে প্রতি মুহূর্তে ধারালো প্রত্যাখ্যানের তীর ছুরি। কিন্তু তা আর কতক্ষণ? মানুষটার সত্যিই জ্বর ছাড়ে না। কি আশ্চর্য! তারপর হাসপাতালে এক ভোর হওয়ার সময় নরম রোদের ধারায় আবিরকে আমার প্রথম নিঃশ্বাস দেওয়া চুমু। ভালোবাসায় এত এত পেয়ে যাবার রং হয়, এত এত সুখের ধরন হয় সেই প্রথম জানতে পারা। আমাদের দুজনের আনন্দ নামক সমুদ্রে তলিয়ে যাবার যাত্রার শুরু। জীবন তখন আকাশের নানা রঙের মেঘে মেঘে ভাসছে। আমি, আবির আর আশপাশময় মিশে যাওয়া পৃথিবীর সব আনন্দ আলো। জীবনের শুরুর সময় তো ওটা, সংসার কি সেটা একদম টের পাইনি। শুধু হৃদয় বুঝল, নরম অনুভূতিতে গড়িয়ে পড়ার সময় ওটা, হাওয়ায় উড়ে যাওয়া পালক হওয়া মুহূর্ত ওটা। আবিরের ছুটি শেষ হবার পর ও চলে গেল। আর আমি আমাদের বাড়িতেই থাকলাম। শুরু হল
এক নতুন অপেক্ষা। আমার সাথে অপেক্ষা করে কবে আসবে? কবে আসবে? এই প্রশ্নটাও। আমাকে অপেক্ষা করতে হয় 2 বছর। আবির সব প্রসিডিউর শেষ করে নিজের মতো করে বাসা ঠিক করে আমায় সঙ্গে নিয়ে যায়। মনে আছে যাবার দিন বাড়ির সবাই যখন আমায় জড়িয়ে কেঁদে ব্যাকুল হচ্ছে, আমি তখনও অন্য স্বপ্নে। ওখানে গিয়েই আমি আবিরের দেওয়া সব নিষিদ্ধ নাইটিগুলো পরব। দুজনে অন্য পানীয় হাতে ভিন্ন দৃশ্য দেখব। ভিনদেশে গিয়ে সবাইকে ছেড়ে শুরু হলো আমাদের নতুন সংসার। অন্যরকম জীবন। যে জীবন 3টি নতুন শব্দ আমার কাঁধের উপর জিরোবে বলে বসল। দায়িত্ব, মানিয়ে নেওয়া, গুছিয়ে চলা। স্বপ্নের সাথে যে জীবনের কোনো মিল নেই। মনের ভেতর রিগ্রেট শুরু হলো, ইস, কি ভালো ছিলাম আগে। এখানে তো আর্থিক অনটন। ঠিক অনটন নয়, ঢের টাকা পয়সা থেকে আমি গিয়ে পড়লাম হিসেবি টাকা পয়সায়। এত অবাধ অর্থনৈতিক সচ্ছলতার জীবন থেকে বেরিয়ে গিয়ে টাকা পয়সা হিসেবের ছককাটা জীবনে মানিয়ে নিতে গিয়ে আমার দম বন্ধ হবার জোগাড়। শুরু হলো ছোট ছোট ব্যাপারে আমার কষ্ট। এটা নেই, ওটা নেই। এটা ফুরিয়ে গেছে। ওটা সেকেন্ড হ্যান্ড কিনতে কেন হলো? এটা এরকম হলে ভালো হতো, ওটা ওরকম হলে ভালো হতো। হাজার অভিযোগ। হাজারবার আবিরকে দোষ দিই, তোমার টাকা কম, টাকা কম। জীবনে সবকিছু এত অবাধ ছিল আমার কাছে। আমি কিছুতেই মানিয়ে নিতে পারছিলাম না। কিছুতেই না। যন্ত্রণায় আর গোঙানিতে রাত কাটত পাশ ফিরে। আবির গায়ে হাত রাখলে আমি হাঁটু ভাঁজ করে নিজেকে গুটিয়ে ফেলি। আবির আদরে, অভিমানে আমার শরীরের ভাঁজ ভাঙবার চেষ্টা করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তবু কখনোই জোর খাটায় না আমার উপর। আমি দোষ দিয়ে ওকে ছোট করি। আবির মাথা নেড়ে সায় দেয়। নিজেই বলে, এত ভয়ঙ্কর বড়লোক বাড়ির মেয়েটা কেন প্রেমে পড়ল আমার? আমি বেগুন ভাজি খাওয়া বউ চেয়েছিলাম, ইলিশ মাছের ডিম ভাজা খাওয়া মানুষ এসে কষ্ট পাচ্ছে। আহা! আমি হুমকি দিতে থাকলাম ওকে। করব না সংসার। ছেড়ে চলে যাব তোমায়। আবির অসহায় মুখ করে হুমকি শুনে। তবু নিজের ভালোবাসা থামায় না। আবির নিজের সর্বোচ্চ দিয়ে আমাকে সবরকম সুবিধা দেবার চেষ্টা করতে লাগল। আমি নিজেও কাজ করতে শুরু করলাম। সচ্ছলতার যুদ্ধে নিজেও নামলাম। অর্থনৈতিক সচ্ছলতা আসবার মাঝেই আমাদের সাথে আরেকজন যোগ হল। নতুন অতিথি। পৃথিবীর সবথেকে সুন্দর অতিথি। পৃথিবীর সবথেকে আকাঙ্ক্ষিত অতিথি। অতিথির নাম রাখলাম আমি বাবার সাথে মিলিয়ে বীর। বীর সাহেব শান্ত শিষ্ট। একদম বাবার মতো। আমায় একটুও জ্বালায় না। বীর সাহেবের সাথে আমাদের দুজনের শুরু হলো বাবা মা জীবন। বাবা মা হলে নাকি নিজেদেরকে শক্ত বর্ম বানিয়ে ফেলতে হয়। সন্তানের জন্য আমরাও নিজেদের বীরের বর্ম বানিয়ে নিলাম। বীরের 8 মাসের সময় আমরা প্রথম টের পেলাম বীর কথা বলতে পারে না। আকাশ ভেঙে পড়া ব্যাপারটা নিজে অনুভব করলাম সত্যিকারভাবে। শুধু আবির বলল, কথা বলাটাই সব নয়। আমাদের সন্তান সুস্থ, এই বেশি জুই। আমার জীবনে অভাব অনটনের অভিযোগ হাওয়ায় মিলিয়ে গেল। সেই প্রথম অনুভব করলাম, অর্থনৈতিক সচ্ছলতাই জীবনের কষ্ট নয়। এর বাইরেও করুণাময় অনেকভাবে পরীক্ষা নিতে পারেন। এর থেকে অনেক বড় কষ্টও জীবনে আছে। আমার ভেতরকার দুঃখ তখন অন্যরকম। আবির যেন প্রতি মুহূর্তে ওর জীবনের সেরা পরীক্ষাটা দিয়ে যাচ্ছিল। যেমন আমার অসন্তুষ্টিতেও কখনো আমায় বকেনি, তেমনি বীরের ক্রাইসিসের সময়ও ও একদম শক্ত। এক রাতে আমি ওকে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে বলেছিলাম, তুমি সব এত পারো কি করে আবির? এত মানিয়ে নেয়া, এত কিছু। আমি তো কিছুই মানিয়ে নিতে পারি না।
তুমি কি করে একসাথে এত প্রবলেমের সাথে ফাইট করতে পারো বলো তো? আবির আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলেছিল, মা বাবাহীন এই পৃথিবীতে আমায় কেন করুণাময় একা পাঠিয়েছেন জানো? আমি সব সামলাতে পারবো বলে। আমার ভেতর আল্লাহ পাক সব ট্রায়াল ফেসের শক্তি দিয়ে তবেই একলা ছেড়েছেন। তাও এত এত কঠিন সিচুয়েশনে কি করে পার করো বলো তো? আমার তো হাল ধরতেই ইচ্ছে করে না। হাল তো আমিও ধরি না জুই। শুধু এটুকু সবসময় মনে রাখি পারি না এটা বলা লজ্জার, বরং চেষ্টা করে দেখি পারি কিনা এটা বলা গর্বের। সফলতার মতো ব্যর্থতাও একটা অনুমোদিত সনদ, যেটা প্রমাণ করে অন্তত তুমি কাজটা করেছ। আমি মন ঠিক করলাম, এখন থেকে আবির হবে আমার আদর্শ। আমি প্রবলেমের সাথে ফাইট করব না, আমি শুধু আমার স্বভাবটা ওর মতো করে নেব। শুরু হলো আমার নিজের গ্রুমিং। আবিরের মতো নিজেকে অভিযোগ করা জিনিসটা থেকে সরিয়ে ফেললাম। প্রথম প্রথম যুদ্ধটা কঠিন মনে হচ্ছিল খুব। আস্তে আস্তে পারতে লাগলাম, একদম আবিরের মতো করে। শুধু ইয়েস 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 এনাফ। নিজেকে ওর চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে ঢালতে লাগলাম, একদম ওর ছাঁচে ফেললাম নিজেকে। সে কি এক অদ্ভুত ভালো লাগা! জীবনে অশান্তি কমে যেন শূন্যতে চলে এলো। আমিও আবিরের মতো হয়ে গেলাম, সবকিছু সামলাতে পারি, সবকিছুতে করুণাময়ের উপর সন্তুষ্ট। ঘরের মধ্যে সব যেন শান্তিময় সমৃদ্ধিতে ভরে এলো। আমি তখন মনে মনে জানি সৃষ্টিকর্তা পরীক্ষা নিয়েছিলেন আমার, কিন্তু এরপরও যে বিশাল চমক আমার জন্য অপেক্ষা করছিল কে জানত? আবির যে কার কোম্পানিতে কাজ করত সেখানে সে 11% শেয়ার পেয়ে গেল। কাকতালীয়ভাবে নয়, ওটা তার দীর্ঘদিনের চেষ্টা আর কাজে। আমাদের জীবনে সচ্ছলতা ফিরে এলো সুন্দরভাবে। কি ভাবছেন? আচমকা বড়লোক হয়ে উঠায় আমাদের জীবন বুঝি বদলে গেল? উহু, আমরা আমাদের মতোই রয়েই গেলাম। কারণ ততদিনে আমার টাকা আর সবকিছু চাই, এই নেশা কেটে গিয়ে আমিও যে আবিরের মতো হয়ে গেছি। বিশাল সেই টাকা পয়সায় আমি আর আবির নতুন একটা কাজ শুরু করলাম, যা আমার অনেক বড়লোক বাপের বাড়ির কেউ করতে পারেনি, সেটা আবির শুরু করল। ওখানেই একটা হোম শুরু করল ছোট্ট করে, যেখানে শুধু অসচ্ছল কথা বলতে পারে না এমন শিশুদের পড়াশোনা থেকে সব ধরনের দায়িত্ব নেওয়া হবে। আমরা খুঁজে খুঁজে এমন শিশুর দায়িত্ব নিতে শুরু করলাম। আমরা শুধু অ্যাসোসিয়েশনটা শুরু করেছিলাম, এত এত হেল্প আসতে লাগল। চোখের পলকে আমাদের সেই সংস্থা কানাডায় সাড়া ফেলে দিল। আজ আমরা দুজনে অনেকের গল্পের পেছনের গল্প। তারপরের গল্পটা শুধু আনন্দের আর আনন্দের, আমাদের আনন্দের। আজ যখন এই গল্পটা লিখছি, আনন্দে আর গর্বে আমার বুক ভরে আসছে। আবিরের হাত ধরে আমি আমার নতুন জীবনের শুরু করেছিলাম মাত্র কয়েক বছর আগে। আমি নতুন করে মানুষ হয়েছিলাম ওকে ভালোবেসে, নতুন করে পৃথিবী দেখেছি ওর মতো একজন হয়ে, নতুন করে বাঁচতে শিখেছি ওর মতো করে। বিশ্বাস, ভরসা, সন্তুষ্টি মাত্র 3টি শব্দের তৈরি আবির মানুষটা যেন আমার জীবনের অন্য আরেক ছাঁচ, যে ছাঁচে পড়ে আমি নিজের মতো করে ফুটেছি। ও হ্যাঁ, এখন মাঝে মাঝে আমি যখন আমার ছেলেকে নিয়ে দেশে আসি, বেশি দিন থাকতে পারি না। আবির কাজের ব্যস্ততায় এত আসতে পারে না। আমি আসি, আমাদের বাড়ির সবাই আবির আবির করে গলা শুকায়। বাবা 100 বার বলে, সোনার ছেলে একটা, হীরের খনি একটা। যে জামাইয়ের কাছে মেয়ে বিয়ে দিতে একদিন সবার প্রাণে পানি ছিল না, আজ সেই মেয়ের জামাইয়ের গল্প বলতে বলতে দম ধরে পানির তৃষ্ণা পেয়ে যায় সকলের। আমি মনে মনে তখন সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিই। মনে মনে বলি, হে করুণাময়, আমি সব পরীক্ষায় শুধু তোমার সাহায্য চাই, আর কিচ্ছু না। ছেলে বড় হয়ে গেছে এখন অনেক।
আমি মাঝে মাঝে আবিরকে যখন জড়িয়ে ধরি, আবির দূরে ঠেলে আমায় বলে, ইস বীর দেখলে বলবে, বাবা মা পচাছি। আমি মিথ্যে রেগে বলি, তোমার ছেলে কথা বলতে পারলে তো বলবে। আবির এক পৃথিবী বিশ্বাস নিয়ে আমার দিকে তাকায়, পাথর সম কঠিন কণ্ঠে বলে, আমাদের সন্তান একদিন না একদিন কথা বলবেই। আমি জানি, উপর থেকে উনি আমার ভরসার জোর দেখছেন। আমি বিস্ময় আর ভালোলাগা নিয়ে তাকিয়ে পৃথিবীর সেরা মানুষটাকে, সেরা স্বামীটাকে, সেরা বাবাটাকে দেখি। এই তো সেই মানুষ যে কখনোই অসন্তুষ্ট হয় না, কখনোই বিশ্বাস হারায় না। এই মানুষের সাথে প্রতি মুহূর্তেই আমার মনের প্রেমের শুরু হয়। প্রতি মুহূর্তেই আমি তার প্রেমে পড়ি। প্রতিবারই ফিসফিস করে বলি, ভাগ্যিস তোমার প্রেমে পড়েছিলাম। ভাগ্যিস। এখনও পড়ছি। এই যেন আমার আমৃত্যু প্রেমের শুরুর গল্প। ও হ্যাঁ, আমাদের ছেলে কথা বলতে পারে না, এই ব্যাপারটার পেছনে আমি একটা নিজস্ব ব্যাখ্যা দাঁড় করিয়ে নিয়েছি। যদি বীর কথা বলতে পারত তবে হয়তো আমি বদলাতাম না। হয়তো অনেক কথা না বলা অসচ্ছল শিশু আবিরের ভেতরকার ভালোবাসা পেত না। আসলেই সৃষ্টিকর্তার রহস্য বুঝবার সাধ্যও কারো নেই। কারো নেই, একেবারেই নেই। শেষ।